ক্যান্টিন ছেড়ে বেরিয়ে তেজ সোজা লিফটের দিকে গেল না, করিডোরের শেষ মাথায় থাকা সিঁড়ির দিকে পা বাড়ালো। প্রতিটা ধাপে নামার সময় বুকের ভেতরে যেন কেউ পাথর চাপা দিচ্ছে। মাথার ভেতর একটা দৃশ্যই বারবার ঘটছে, রাইসার সেই মৃগ নয়নীর ভীতিকর, যেখানে তাকিয়ে তেজ সবকিছু গুলিয়ে ফেলেছে। এখন নিজের মধ্যে স্বাভাবিক হতে পারছে না। তার উপরে ফাহিম আর জিহাদের বারবার রাইসাকে নিয়ে কথা বলা। রাইসা বাচ্চা মেয়ে, এই কথাগুলো কপালের রগ ছিঁড়ে যাওয়ার মতো ক্ষমতা রাখছে, কারণ তার অজানা। সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়ালো তেজ, দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখটা বন্ধ করলো। বুকের ভেতরে জমে থাকা রাগটা শুধু রাগ না, ওটা ভয়, দায়িত্ব আর অপরাধ বোধের মিশ্রণ। বাচ্চা একটা মেয়ে। ফাহিমের কথাটা মাথার ভেতরে প্রতিধ্বনির মতো বাজতে লাগলো। হ্যাঁ, বাচ্চাই। এই কারণেই তো। চোখ খুলল তেজ, দাঁতে দাঁত চেপে ধরলো। ওদের কি করে বোঝাবে এই রাগ আসলে মেয়েটার ওপরে না, এই রাগ নিজের ওপরে। সেই দিন বাড়িতে যদি মেয়েটার ঘোমটার আড়ালে মুখটা উন্মোচিত না হতো, তবে এতটা রাগ হতো না। মেয়েটাকে দেখার পর থেকেই এমনি ভেতরে যেন তোলপাড় সৃষ্টি হয়েছে। এর শেষ কোথায় সে নিজেও জানে না। এই কারণেই বন্ধুরা যখন প্রশ্ন করেছিল ক্যান্টিনে, ফাহিম যখন মেয়েটার চেহারা নিয়ে কথা তোলে, তেজ আর সহ্য করতে পারেনি। সেই দিনের সেই একটা প্রশ্ন, মেয়েটা কে? বারবার এই এক প্রশ্ন। কথাগুলো বলে টেবিলের ওপর থেকে সবকিছু ফেলে দিল নিচে। হাতের মুঠো শক্ত হয়ে গেল। কেন যে সবাই একই প্রশ্ন করে? ওর দিকে এভাবে তাকানোর অধিকার কারোর নেই। টেবিলের ওপরে দুই হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা তেজ ধীরে ধীরে চোখ খুলল। বুকের ভেতরের চাপটা যেন অসহ্য, আর সহ্য হচ্ছে না। রাগ, অপরাধবোধ সব একসাথে গলা চেপে ধরেছে। হাতের মুঠো আরো শক্ত হলো। ওর দিকে এভাবে তাকানোর অধিকার কারো নেই। নিজের অজান্তেই ফিসফিস করে কথাটা বেরিয়ে এলো। কথাটা উচ্চারিত হতেই তেজ নিজেই চমকে উঠল। এই অধিকার বোধটা কোথা থেকে এলো? কেন এলো? মৃগনয়নী, ভয় আর লজ্জা মিশে থাকা দৃষ্টি, এক সেকেন্ডের জন্য শুধু। কিন্তু ওই এক সেকেন্ডেই যেন তেজের সব হিসাব এলোমেলো হয়ে গিয়েছিল। সেই চোখ নামিয়ে নেওয়ার ভঙ্গি, সেই অস্বস্তি, সব মিলিয়ে বুকের ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি জন্ম নিয়েছিল। আর সেখান থেকে শুরু হয়েছিল রাগ, নিজের ওপরে, পরিস্থিতির ওপর, আর সবচেয়ে বেশি নিজের অনুভূতির ওপর। অফিস বিল্ডিং এর পেছনে ছোট খোলা জায়গাটায় দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। সন্ধ্যার বাতাসে একটু ঠান্ডা, কিন্তু মাথার ভেতরের উত্তাপ যেন কমছে না। রাত তখন 10টা বাজে। রাইসা নিজের রুমে বসে আছে। সচরাচর দরজায় সিটকিনি লাগায় না রাইসা। হঠাৎ দরজার দিকে নজর গেল। কেউ দরজা ঠেলছে। অন্ধকার রুমে যখন দেখলো সাদা কিছু একটা রুমের মধ্যে ঢুকে পড়েছে কুকুরের মতো, অমনি অজ্ঞান হওয়ার মতো অবস্থা। রাইসার শরীরটা একদমই শক্ত ছিল না। দরজার দিক থেকে শব্দটা আবারও এলো, যেন কেউ খুব ধীরে দরজা ঠেলছে। রাইসার বুকের ভেতর ধক করে উঠল। চোখ বড় বড় হয়ে গেল। ঘরের লাইটটা সে ইচ্ছে করেই জ্বালায়নি। জানালার বাইরে চাঁদের আলো এসে মেঝেতে ছোপ ছোপ আলো ফেলেছে। সেই আলোতেই দরজার ফাঁকটা স্পষ্ট। এই সময় কে? আম্মু? দরজাটা একটু একটু করে খুলছে। রাইসা নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেল। ঠিক তখনই সাদা কিছু একটা খুব নিচু হয়ে কুকুরের মতো ভঙ্গিতে ঘরের ভেতরে ঢুকে পড়ল। চোখের সামনে সাদা ছায়া নড়তেই রাইসার মাথার ভেতরে যেন কিছু ছিঁড়ে গেল। চিৎকার বেরোলো না, গলা আটকে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। পা দুটো কাজ করলো না, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছু একটা ঢুকেছে। ভয়ের চাপে রাইসা হঠাৎই নিজেকে সামলে নিল। মেঝে থেকে উঠে দৌড় দিল না, বরং উল্টো দিকে ছুটল। আলমারির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল। আলমারির ভেতরে অন্ধকার, কাঠের গন্ধ, পুরনো কাপড়ের ভাঁজ। রাইসা দুই হাত দিয়ে মুখ চেপে ধরল, যেন শব্দ বের না হয়। বুকের ভেতরে ঢোলের মতো শব্দ, ধক 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 ধক।
বাইরে কিছু একটা নড়ছে, মেঝেতে নখের শব্দ। রাইসার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। রাইসার সৎ মা নাবিলা বেগম রাইসাকে প্রায় ভয় দেখিয়ে রাখত। সেই থেকেই রাইসার ভেতরের ভয়, কপালের বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে আলমারিতে। ঘরের লাইট নেভানো, জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো বিছানার এক পাশে ছুঁয়ে আছে। তেজি শুয়ে শুয়ে এপিট ওপিট করেও শান্ত হতে পারছে না। ভেতর অদ্ভুত চাহিদা জেগেছে মৃগনয়নীকে এক নজর দেখার। সেই আকুলতা ভেতরে ছটফট করছে। আজব অনুভূতির সাথে পেরে উঠছে না সে। ঘুম তার চোখে নেই। এক পাশ থেকে আরেক পাশে ফিরছে বারবার। বালিশটা উল্টাচ্ছে, তবুও বুকের ভেতরের অস্থিরতা কমছে না। মাথার ভেতর অদ্ভুত এক চাহিদা, নামহীন অথচ প্রবল। এক নজর, শুধু এক নজর। নিজেকে ধমক দেয় তেজ, এই ভাবনা বন্ধ করো। কি সব চাইছিস? কিন্তু মন শোনে না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই মুখ, মৃগনয়নীর চোখ, ভয় আর বিস্ময়ে ভরা। এই উপলব্ধিটা বুকের ভেতরে কেমন মোচড় দিয়ে উঠল। তেজ উঠে বসে, হাত দিয়ে মুখ ঢেকে গভীর শ্বাস নিল। আমি কি করেছি? নিজের কাছে প্রশ্নটা ঘুরে ফিরে আসে। সে তো কখনো এমনটা ছিল না। কারোর চোখ, কারোর উপস্থিতি তাকে এভাবে নাড়া দেয়নি। অথচ এই মেয়েটা, যার দিকে তাকানোরও সে নিজে নিষেধ করেছে, তার অস্তিত্বটাই আজ অস্থির করে তুলেছে। বিছানা ছেড়ে উঠে জানালার কাছে দাঁড়ালো তেজ। বাইরে নিস্তব্ধ রাত, কোথাও কুকুরের ডাক, ক্ষীণ শব্দ, হালকা বাতাসে পর্দা নড়ছে। হঠাৎ মনে হলো, মেয়েটা কি ঘুমাচ্ছে? এই চিন্তাটা মাথায় আসতেই বুকের ভেতরে আবারও সেই টান। এক নজর দেখলেই বা কি, নিজেকে বোঝানোর চেষ্টা। শুধু দেখে আসবো, শুধু বলবো, কিচ্ছু বলবো না। কিন্তু কি করে দেখবো? দীর্ঘ কয়েক সেকেন্ড নিজের সাথে লড়াই করলো তেজ। হঠাৎ করে মিউ মিউ ধ্বনিতে তেজ কপাল কুঁচকে তাকালো। তারপর খাটের উপরে অরিওর দিকে তাকিয়ে ঝুঁকে গেল তেজ। বলতে লাগলো, তুই দুপুরে যেই মেয়েটার কাছে গিয়ে ভয় পাইয়ে দিয়েছিস, এখন যাবি? বেশি না, একটু ভয় পাইয়ে দিবি, যাতে করে মেয়েটা বাইরে আসে। ওরিও কিছু বুঝলো কি বুঝলো না, চেঁচিয়ে উঠল, মিউ মিউ। সাবধান, বেশি ভয় দেখাবি না কিন্তু, মনে রাখবি সে তোর মালকিন। ওরিও আবারও মিউ মিউ করে টেককে সায় দিল। সে রাইসাকে বেশি ভয় দেখাবে না। শেষমেশ দরজার দিকে পা বাড়ালো। বাইরে আলো নিভানো, পা ফেলার শব্দ যেন নিজের কানে খুব জোরে লাগছে। ধীরে ধীরে রাইসার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ছিটকিনি লাগানো। তেজ হাত বাড়িয়ে থামিয়ে নিল নিজেকে। দরজা খুলবে না। নিচে তাকালো, তার পায়ের কাছে লেজ নাড়াতে থাকা অরিওর দিকে। অরিও সাথে নিয়ে এসেছে। যা, এখন তোকে যেটা করতে বলেছি সেটাই করবি, বেশি কিছু না। ওরিও লেজ ফুলিয়ে তুলে নাড়তে নাড়তে এগিয়ে গেল রাইসার রুমের দিকে। দরজা খোলাই ছিল, তাই ভেতরে যেতে কোনো রকম ঝামেলা পোহাতে হলো না। তেজ অরিওকে ভেতরে পাঠিয়ে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে, যাতে করে রাইসা বাইরে আসে। কিন্তু প্রায় সময় বয়ে গেল, কিন্তু মেয়েটা বাইরে আসছে না। হঠাৎই অরিওর মিউ মিউ ধ্বনিতে তেজ ভেতরে ঢুকলো, কিন্তু কোথাও কেউ নেই। অন্ধকার রুমে তেজ চোখ বোলানো চারিদিকে। আলমারির নিচে দাঁড়িয়ে আলমারির দিকে মুখ করে তাকাচ্ছে অরিও। তেজ অরিওর উদ্দেশ্যে ওর কাছে গিয়ে বলল, এখানে কি করছিস? তোকে যে কাজ করতে পাঠালাম, মেয়েটা কোথায়? অরিও আলমারির দিকে হাত দিয়ে ওপরে উঠতে লাগলো। তেজি চোখ সরু করে তাকিয়ে হয়তো কিছু বুঝে গেল। দ্রুত আলমারির হাতলটা ধরে টান দিল। বারান্দা থেকে এক ফালি চাঁদের আলো আবছা করে দেখা যাচ্ছে আলমারির ভেতরে হাঁটু গুজে বসে আছে রাইসা। তেজ একটা গম্ভীর শ্বাস ফেলল, অবাক হলো। যে মেয়ের জন্য বাইরে অপেক্ষা করে আছে, সেই মেয়ে ভয় পেয়ে চিৎকার তো দূরের কথা, একটু টু শব্দও না করে আলমারির ভেতরে লুকিয়ে পড়েছে। এই মেয়ে, বেরিয়ে এসো।
রাইসা তবুও কোনো কথা বলছে না। তেজ আবারও বলল, এই মেয়ে ওঠো, ঘোমটাবতী, এই ঘোমটাবতী। তেজ বাঁকা চোখে অরিয়র দিকে তাকালো। অরিও যেন ভয় পেয়ে গেল তেজের চাহনি দেখে। তেজের ডাকে কোনো সাড়া না দেওয়ায় কিছুটা সন্দেহ হলো, হাত বাড়িয়ে রাইসার দিকে। রাইসার বাহুতে হাত দিবে এমন সময় কি মনে করে আবারও ফিরিয়ে নিল। কেমন অদ্ভুত রকম অনুভূতি লাগছে, হাত কাঁপছে। এরকম অনুভূতির সাথে প্রথম সাক্ষাৎকার তেজের। এভাবে আরো কয়েকবার ডাকার পরও রাইসা উঠল না। তেজ সংকোচ সরিয়ে হাত বাড়ালো দ্বিতীয়বারের মতো। রাইসার বাহু ধরে হালকা ঝাঁকালো। রাইসা হাঁটুর ওপরে মুখ গুজে থাকায় মুখ হাঁটুর ওপর থেকে সরে গেল আর আলমারির কাবার্ডে গিয়ে শরীরের ভার পড়ল। আলমারির কাবার্ডে ঠেকেই রাইসার শরীরটা ধপ করে থেমে গেল। কাঠের সঙ্গে ধাক্কা লেগে একটা ক্ষীণ শব্দ হলো। সেই শব্দে যেন তেজের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। ঘোমটাবতী! এইবার ডাকটা আর স্বাভাবিক ছিল না, ভয়ে কাঁপছিল। তেজ দ্রুত এগিয়ে এসে রাইসাকে ধরে ফেলল। মেয়েটার শরীরটা অস্বাভাবিক রকম ভারী লাগছে, ঢিলে হয়ে আছে, মাথাটা একপাশে হেলে পড়েছে, চোখ দুটো বন্ধ, কোনো সাড়া নেই। তেজের হাত বরফ হয়ে গেল। এটা কি হচ্ছে? নিজের সাথেই ফিসফিস করে বলল সে। রাইসার কপালে হাত রাখতেই বুঝলো ঘামছে, ঠোঁট দুটো ফ্যাকাশে, নিঃশ্বাস অস্বাভাবিক ধীর। তেজ তাকে আলতো করে সোজা করে বসালো দেওয়ালে ঠ্যাস দিয়ে। ঘোমটাবতী, এই তাকাও আমার দিকে, শুনতে পাচ্ছ আমাকে? কোনো সাড়া নেই। এই প্রথম তেজ বুঝতে পারল, রাগ, অহংকার, জেদ সবকিছুর নিচে কোথাও একটা গভীর ভয় লুকিয়ে আছে। আর আজ সেই ভয়টাই নগ্ন হয়ে সামনে দাঁড়িয়েছে। তেজের মাথার ভেতরে হাজারটা চিন্তা একসাথে ধাক্কা লাগলো। কখন থেকে এমন বসে আছে? রাইসার কবজি ধরল। নাড়ি আছে, খুবই দুর্বল, কিন্তু আছে। তেজ এক নিঃশ্বাসে একটু সাহস পেল। সে রাইসাকে কোলে তুলে নিল। এত কাছ থেকে প্রথমবার মেয়েটার নিঃশ্বাসের উষ্ণতা গায়ে লাগলো। এতদিন যে দূরত্বটা সে নিজেই তৈরি করে রেখেছিল, সেটা মুহূর্তেই ভেঙে গেল। বিছানায় শুইয়ে দিয়ে তেজ পানির গ্লাস আনলো, ঠোঁটে জল ছোঁয়াতেই কিন্তু রাইসা কিছুই গিলল না। জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। ধুর! নিজের ওপরে রাগ হলো তেজের। মোবাইলটা তুলে নিল, ডাক্তারকে কল করবে, পরিবারের কাউকে। মাথায় কাজ করছে না। হঠাৎ রাইসার আঙ্গুল নড়ল, খুবই সামান্য। তেজ ঝাঁপিয়ে পড়ল যেন মৃগনয়নী। এইবার নামটা বেরোলো একদম আলাদা সুরে। রাইসার চোখ ধীরে ধীরে খুলল, দৃষ্টিতে ঘোর। মুহূর্তে লাফিয়ে বসলো, খাটের সাথে চেপে গেল। আমাকে ছেড়ে দিন, আমি 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 আর আর আমি। ঠোঁট কাঁপিয়ে কাঁপিয়ে কিছু বলতে চাইল, গলা দিয়ে শব্দ বেরোলো না। তেজ নিজেকে সামলে নিল। আবার অজ্ঞান হয়ে গেল রাইসা। অতিরিক্ত মাথায় প্রেসার পড়ায় জ্ঞান হারিয়ে ফেলেছে রাইসা। রাইসা আবার নিথর হয়ে পড়তেই তেজ কিছু বুঝে উঠতে পারল না। মুহূর্তের মধ্যেই তার ভেতরের সব দ্বিধা, সংকোচ, অহংকার সব ছিটকে পড়ল। কতবার সে এই মেয়েটার নীরবতাকে অবহেলা করেছে, ভাবেনি চুপ থাকা মানেই শক্ত থাকা নয়। রাইসা কপালে ওড়না একটু সরিয়ে দিল তেজ। ঘামে ভেজা চুল কপালে লেপ্টে আছে। এই প্রথম সে খেয়াল করলো রাইসা খুব বাচ্চা একটা মেয়ে। একদম জিহাদের বলা কথাটা মনে পড়ল, সঙ্গে সঙ্গে রেগে উঠল। ঘরের ভেতরে নিস্তব্ধতা, শুধু রাইসার দুর্বল নিঃশ্বাসের শব্দ। তেজের কাছে প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার সমান ভারী। হঠাৎ রাইসার কপাল কুঁচকে উঠল, ঠোঁট কাঁপল, শুধু আস্তে করে একটা শব্দ বেরোলো, ভয়। তেজ ঝুঁকে পড়ল রাইসার দিকে। রাইসার আস্তে বলা কথাটা তেজ শুনে বলল, কিসের ভয় বলো? কিন্তু বাকিটা আর বেরোলো না। আবার নিস্তব্ধতা। এই একটা শব্দই তেজ বুঝে গেল এই মেয়েটা ভীষণ ভয় পেয়েছে। অতিরিক্ত মানসিক চাপ আর ভূতের ভয় পাওয়ায় রাইসা জ্ঞান হারিয়েছে। শক্ত চোখে অরিওর দিকে তাকাতেই অরিও মুখটা অবলার মতো করে তাকিয়ে রইল। তুই কি করেছিস?
তোকে বলেছিলাম বেশি ভয় দেখাবি না, তাহলে মেয়েটাকে কতটা ভয় পাইয়ে দিয়েছিস যার জন্য অজ্ঞান হয়ে গেল। মিউ মিউ। তেজের সবকিছু শুনে বিরক্ত লাগছে। শেষে অরিও মিউ মিউ শুনতে আরো রাগ উঠল বেশি করে। অমনি দুই হাতে অরিওকে তুলে তার রুমের আলমারিতে রাখলো। এখন তুই 1 ঘন্টা এখানে বন্দি থাক বলেই আলমারি বন্ধ করে দিল। বেচারা অরিও, ওরও কি দোষ ছিল? সে তো নিজেই বউকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, আবার নিজের অরিওকেও রাইসার রুমে পাঠালো অরিওকে দেখে তার বউ অজ্ঞান হয়ে এলো, অথচ মাঝখান দিয়ে বেচারা অরিও শাস্তি পাচ্ছে। আলমারির ভেতর আলমারির ভেতর থেকে অরিওর ক্ষীণ মিউ মিউ শব্দটা ভেসে আসছিল, কিন্তু তেজের কানে সেই শব্দ ঢোকার মতো অবস্থায় সে ছিল না। রাইসার কথা মনে হলো। তার সমস্ত মনোযোগ আটকে ছিল বিছানার ওপর নিথর হয়ে পড়ে থাকা রাইসার দিকে। রাইসার বুকটা খুব ধীরে উঠানামা করছে, যেন প্রতিটা নিঃশ্বাস নেওয়ার জন্য আলাদা করে শক্তি জোগাড় করতে হচ্ছে। তেজ বিছানার পাশে বসে পড়ে, হাতটা বাড়িয়ে রাইসার কপালে রাখে। এখনো গরম, ঘাম শুকিয়ে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সামান্য বিড়াল দেখে এলোমেলো গুলো ঘাম এলোমেলো হয়ে কপালে গালে লেপ্টে আছে ঘাম। যখন সামান্য বিড়ালটা দেখে কেউ এত ভয় পেতে পারে, রাইসাকে না দেখলে হয়তো বিশ্বাস করতেই পারতো না তেজ। কিভাবে সামান্য বিড়াল? বারবার এই একটা প্রশ্নই মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে তেজের। সে ধীরে ধীরে ওড়নাটা ঠিক করে দিল। অযত্নে মেয়েটা আবারও ভেঙে পড়বে। রাইসার হাতটা নিজের মুঠোয় নিল তেজ। হাতটা ঠান্ডা, অস্বাভাবিক রকম ঠান্ডা। এত দুর্বল মেয়ে আমি জীবনে দেখিনি। আমার একেবারে বিপরীত তুমি। নিজের অজান্তেই ফিসফিস করে বলল সে। কোনো উত্তর নেই। ঘরের দেওয়ালে টিকটিক করে ঘড়ির শব্দ। সেই শব্দটাও এখন তেজের মাথায় আঘাতের মতো লাগছে। সে উঠে দ্রুত দরজা খুলে বাইরে তাকালো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এই রাতে ডাক্তার ডাকানো সম্ভব? ফোন হাতে নিয়ে নাম্বার স্ক্রল করলো, আবারও থামলো। বাড়ির মানুষ এই নিয়ে অনেক কিছু ভাবতে পারে। এমনি তেজ তার জায়গা থেকে সরতে পারবে না। রাতে ঠিক মতো ঘুম আসলে ঠিক হয়ে যাবে। নিজের এই দ্বিধাটুকুতে তেজ নিজেই বিরক্ত হলো। ফোন নামিয়ে রেখে আবারও রাইসার পাশে এসে বসলো। হঠাৎ রাইসার ভুরু কুঁচকে উঠলো, ঠোঁট কাঁপলো, শরীরটা সামান্য ছটফট করলো। ঘুমটাবতী? তেজ ঝুঁকে পড়ল। গলাটা এবার আরো শক্ত নয়, বরং নরম সুর। রাইসার চোখ খুলল না, কিন্তু ঠোঁট নড়ল। আলো, অন্ধকার, ভূত, শব্দগুলো জড়ানো অস্পষ্ট। তেজের বুকটা ধক করে উঠল। আমি আছি, অন্ধকার নেই, দেখো, চোখ খোলো। এই কথা সে রাইসাকে বলছে, না নিজেকে। না, সে নিজেও জানে না। রাইসার শ্বাস হঠাৎই দ্রুত হয়ে গেল। কপালে ভাঁজ পড়ল। চোখটা বন্ধ অবস্থাতেই মাথাটা এদিকে ওদিকে নড়ল। ওটা ওটা আসছে, আমাকে মেরে ফেলবে। কম্পিত গলায় কথাটুকু বলল রাইসা। তেজ আর দেরি করল না। এক হাত দিয়ে রাইসার কাঁধ চেপে ধরল, আরেক হাত দিয়ে কপালে আলতো করে চাপ দিল। কেউ আসছে না। কে মেরে ফেলতে চাই তোমাকে? আমি আছি, শুনছো? এই ঘুমটাবতী। রাইসা আবারও তলিয়ে গেল ঘুমের অতল গহ্বরে। তেজও আর কোনো কথা বাড়ালো না। রাইসার শরীরে কম্বল টেনে দিয়ে তেজ বেরিয়ে এসেছিল নিজের রুমে। ঘরের এক কোণে আলমারির ভেতর থেকে আবারও ক্ষীণ শব্দ, মিউ। তেজ তাকালো আলমারির দিকে, দীর্ঘশ্বাস ফেলল। তোকে পরে ছাড়বো একেবারে। আগে 1 ঘন্টা বন্ধ হয়ে থাক। কেমন কেমন লাগে দেখ। ভোরের আলো ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকতে শুরু করেছে। জানালার ফাঁক গলে আসা হালকা রোদের রেখা মেঝেতে পড়ে আছে, নরম, শান্ত, নিঃশব্দ। রাতের ভয় আর অস্থিরতার পর এই আলো যেন এক ধরনের আশ্বাস। ঘরের ভেতরের নিস্তব্ধতা। তেজ সারা রাত ঠিক মতো ঘুমায়নি। রাইসার কথা মনে করেই দুই চোখের পাতা এক করতে পারেনি। কাল রাতে মেয়েটা ভয়ে কাঁপছিল, ভূতের আতঙ্ক।
এগুলোতে অজ্ঞান হয়ে গিয়েছিল। মেয়েটা যে এতটা ভঙ্গুর হতে পারে তেজ কখনো ভাবেনি। সবসময় মাথা নিচু চুপচাপ থাকা মেয়েটাকে সে শক্ত ভেবেছিল। আজ বুঝেছে নীরবতার আড়ালে কতটা ভয় জমে থাকতে পারে। ঠিক তখন আলমারির ভেতর থেকে ক্ষীণ একটা শব্দ, কিন্তু অভিযোগ ভরা শব্দটা ভেসে এলো, মেয়েও। তেজি চোখটা বন্ধ করলো। রাতের ঘটনাটা হঠাৎ করেই মনে পড়ে গেল। নিজের ওপরেই বিরক্ত লাগলো। ধুর! আলমারির কাছে গিয়ে দরজাটা খুলতেই অরিও ঝাঁপিয়ে বেরিয়ে এলো। চোখ বড় বড় করে তাকিয়ে আছে, গলায় স্পষ্ট অভিমান। লেজ ফুলিয়ে দাঁড়িয়ে রইল, যেন বলছে অপরাধটা ঠিক কার ছিল। তেজ নিচু হয়ে বসে অরিওর মাথায় হাত রাখলো। ভুলটা তোর না। একটু থেমে আবারও বলল, আমারই বেশি মাথা খারাপ ছিল। অরিও মিউ করে হাতের সাথে গা ঘেঁষল। তেজের ঠোঁটের কোণে অল্প একটা হাসি ফুটে উঠল, খুবই অল্প, প্রায় বোঝা যায় না। সকাল সকাল রুম থেকে বেরিয়ে এসে দেখে বাড়ি থেকে তাদের পরিচিত ডাক্তার বেরিয়ে যাচ্ছে। তেজ কপাল উঁচিয়ে শুধু দেখল। এখন আবার কার কি হলো বুঝতে পারল না। এই ডাক্তারকে প্রায় এদের পারিবারিক ডাক্তার বলা চলে। কারোর কিছু হলেই এই ডাক্তারের হাজিরা পড়ে নওয়ান বাড়িতে। মেহেরিমা নওয়ান দাঁড়িয়ে আছে। মাহতাব নওয়ান ডাক্তারকে বাইরে এগিয়ে দিতে গেল। তেজ মাকে জিজ্ঞেস করলো, এত সকাল সকাল ডাক্তার কেন? কার কি হলো? মেহরিমা নওয়ান চুপ করে রইল। ছেলের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে না করে রান্নাঘরের দিকে পা বাড়ালো। তেজ অবাক হলো, তার মা তার কথার উত্তর দিচ্ছে না। তোমার আবার কি হলো? কথা বলছো না কেন? কি বলবো বল। আজ আমার কাজ আছে। আজব তো, আমি বললাম কারোর কিছু হয়েছে নাকি? এত সকাল সকাল ডাক্তার যে? কারোর কিছু হয়নি, তুই দাঁড়া, আমি তোকে কফি করে দিচ্ছি। তেজ তার মাকে বুঝতে পারল না। এমন অদ্ভুত আচরণ মানেটা কি? কারোর কিছু না হলে এত সকাল সকাল ডাক্তার এলো কেন এই বাড়িতে? মেহরিমা নওয়ান বিরক্ত হলো। যার জন্য ডাক্তার আনা হয়েছে তার নামও তো তোমার সামনে দেওয়া চলবে না। তাহলেই বাড়ি থেকে চলে যাবে, তারপর বলবো কেন? মায়ের শেষ কথাটা তেজের মাথার ভেতরে গিয়ে ঠাস করে লাগলো। যার জন্য ডাক্তার আনা হয়েছে তার নামও তো তোমার সামনে বলা যাবে না। এই কথার মানে বুঝতে আর তার এক সেকেন্ডও লাগলো না। রাইসার কিছু কি হয়েছে ভেবে বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল, কিন্তু মুখে কিছুই বলল না। মায়ের পেছনে আর এই প্রশ্ন বাড়ালে পরিস্থিতি আরো অদ্ভুত হবে, এটা সে বুঝে গেছে। চুপচাপ দাঁড়িয়ে রইল। মেহরিমা নওয়ান রান্নাঘরে ঢুকে পড়ল, যেন এই আলোচনা এখানেই শেষ। তেজ একবার চারপাশে তাকালো। বাড়ির পরিবেশ স্বাভাবিক দেখলেও কোথাও যেন চাপা একটা অস্থিরতা লুকিয়ে আছে। ডাক্তার এসেছে, অথচ কেউ কিছুই বলছে না। এই বাড়িতে এমনটা খুব কমই হয়। তেজ আর দেরি করলো না, সিঁড়ির দিকে পা বাড়ালো। কিন্তু রাইসার ঘরের দিকে সরাসরি যাওয়ার সাহস বা অধিকার দুটোরই কোনোটাই সে অনুভব করছে না। একটা অদ্ভুত সংকোচ তাকে আটকে রেখেছে। কিন্তু মেয়েটার কি হয়েছে জানার জন্য মাথা চাড়া দিয়ে উঠেছে। ঠিক তখনই সিঁড়ি থেকে নামতে নামতে ছোট বোনের মুখোমুখি হলো সে। মার্জিয়া নাওয়ান, চুল খোলা, কপালে ছোট্ট টিপ, চোখে ঘুম ঘুম ভাব, তবুও চোখের ভেতরে চাপা উৎকণ্ঠা লুকানো নেই। সেটা তেজ এক ঝলকেই বুঝে গেল। তেজ ডাকলো, মার্জিয়া। মার্জিয়া থমকে তাকালো। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে সে একটু সাবধান হয়ে গেল। কি ভাইয়া? মার্জিয়া থমকে তাকালো। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়েই একটু সাবধান হলো। তারপর কি ভাইয়া? তেজ এক পা এগিয়ে এলো, গলা নামিয়ে বলল, কোথায় ছিলি? মার্জিয়া ভয় পেয়ে গেল। রাইসা রুমে ছিল, যদি বলে তখন আরেক ভেজাল করলে কি করবে? কি হলো, সবার মুখে কি তালা মারা আছে? মার্জিয়া ভয়ে চমকে উঠল। কাপ কাপা কাপা গলায় বলল, রা রা। তেজ বিরক্ত হয়ে বলল, থাক, তোকে আর রাগ করতে হবে না। মেয়েটার কি হয়েছে? মার্জিয়া অবাক হলো। তেজ রাইসার কথাই জিজ্ঞেস করায় নিজে থেকেই বলছে মেয়েটার কি হয়েছে। তবে
কণ্ঠে কোনরূপ দৃঢ়তা নেই, আগের কঠোরতা ও গাম্ভীর্যতা বজায় রেখেই প্রশ্নটা করেছে। মার্জিয়া মাথা নিচু করে তাকিয়ে ধীরে ধীরে বলল। ডাক্তার চোখ দেখে বলল, হয়তো কোনো কারণে ভয় পেয়েছে, আর ভয় পেয়েই প্রচুর জ্বর এসেছে। কথাটা শুনেই হনহন করে নিজের রুমে চলে গেল তেজ। মার্জিয়া তেজের এমন হুট করে চলে যাওয়া দেখে কিছু বুঝতে পারল না। কি কি কিছু ভুল বললে বলে ফেলো, কিছু ভুল বলে ফেলো। ভাবতে ভাবতেই নিচে রান্নাঘরে এলো রাইসার জন্য মেহেরিমা নওয়ান স্যুপ বানাচ্ছে। তেজ নিজের রুমের দরজাটা বন্ধ করেই বিছানার ধারে বসে পড়ল। বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে অস্থিরভাবে ধুকপুক করছে। ভয়ে জ্বর, মার্জিয়ার কথাটা বারবার কানে ভাবছে। কাল রাতের প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে। রাইসার নিথর শরীর ফিসফিস করা সেই একটা মাত্র শব্দ, ভয়। হাতের মুঠো শক্ত হয়ে এলো। আমার জন্যই কি মেয়েটা আরো ভয় পেল? আমি যদি অরিকে না পাঠাতাম, এত কিছুই হতো না নিশ্চয়ই। প্রশ্নটা উচ্চস্বরেই বলল না, কিন্তু উত্তরটা যেন বুকের ভেতরে কাঁটার মতো বিঁধে রইল। কিছুক্ষণ আর বসে থাকতে পারল না, আবারও দরজাটা খুলে বেরিয়ে এলো। পা দুটো আপনা আপনি রাইসার ঘরের দিকে এগোচ্ছে। এবার আর সংকোচটা আগের মতো শক্ত নয়, বরং ভাঙতে ভাঙতেই এগোচ্ছে। রাইসার ঘরের দরজার সামনে এসে থামলো। ভেতর থেকে হালকা গরমের গন্ধ, সুপের উষ্ণ বাষ্পের গন্ধ ভেসে আসছে। দরজাটা আধ খোলা। ভেতরে মেহেরিমা নওয়ান চেয়ারে বসে আছেন, হাতে ভেজা কাপড়। খুব যত্ন করে রাইসার কপালের জলটুকু মুছে দিচ্ছেন। খাটে শুয়ে আছে রাইসা, মুখটা লালচে, চোখ বন্ধ, কপালের ঘাম। এই দৃশ্যটা তেজের বুকের ভেতরে কোথাও একটা টান দিয়ে উঠল। কেউ দেখার আগেই তেজ নিজের রুমে ফিরে এলো। কেমন জানি লাগছে দিনকে দিন এই মেয়ের জন্য। নিজের রাগ ধরে রাখা প্রায় বেসামাল হয়ে পড়েছে। দুপুরে ভার্সিটি থেকে ফিরে গেট দিয়ে ঢুকতেই তেজের চোখ পড়ল বাগানের দিকে। রোদের আলো তখন নরম হয়ে এসেছে। গাছের পাতার ফাঁক দিয়ে আলো ছায়া খেলছে। সেই আলো ছায়ার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, পেছনে ফিরে দাঁড়ানো, মাথায় ওড়নাটা দেওয়া। রাইসার কাছে একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়ানো, তার বেলুন উড়ে এসে বাগানে পড়েছে। দারোয়ানকে বলে বাচ্চাটি ভেতরে এসে দেখে রাইসা বাগানে বসে আছে। বাচ্চাটি গিয়ে রাইসার সামনে বলল, আপু, এটা তোমাদের বাড়ি? রাইসা ঘাড় ঘুরিয়ে দেখে বাচ্চাটি দূরে দাঁড়িয়ে আছে। হাতের ইশারায় কাছে দেখে নিল, ডেকে নিল রাইসা। জ্বর এখন নেই বললেই চলে, তবে জ্বরের ঘোর কাটলেও শরীরের দুর্বলতা কমে যায়নি। কিছু হয়েছে বাবু? রাইসা উত্তরে ছেলেটি বলল, আপু, আমার নাম তো বাবু নয় তো, আমার নাম সুমন। ও আচ্ছা, খুব মিষ্টি নাম তো তোমার। তুমি এখানে কি করছো? রাইসার কথায় সুমন মন খারাপ করে বলল, আপু, ওই যে পাশের বাড়িটা আমাদের, বেলুন খেলতে খেলতে তোমাদের বাড়িতে উড়ে চলে এসেছে আমার বেলুন। ও আচ্ছা, তো কোথায় তোমার বেলুন, নিয়ে এসো, যাও। সুমন আবারও মন খারাপ করলো। আপু, বেলুনটা তো আমি নিতে পারবো না, ওই যে ওই পেয়ারা গাছটায় আটকে গেছে। রাইসা সুমনের মন খারাপ দেখে সুমনের গালে হাত দিয়ে বলে, তো কি হয়েছে, আমি পেরে দিচ্ছি। সুমনের চোখে খুশির ঝিলিক করে উঠল। সত্যি আপু, তুমি আমাকে বেলুন পেরে দিবে? রাইসা সুমনের মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ালো, ওড়না পেঁচিয়ে এনে কোমরে বাঁধলো। আশেপাশে খুঁজে ছোট্ট একটা ডাল পেল, সেটা হাতে নিয়েই গাছের দিকে এগোলো। ডাল দিয়েও নাগাল পেল না রাইসা। সামান্যতম ফাঁক হয়ে গেল। উপায় না পেয়ে রাইসা একটু উঁচু দিয়ে হয়ে লাফ দিয়ে চেষ্টা করলো। অমনি খোপা খোপা করে রাখা কেশ খুলে হেলতে দুলতে মনের আনন্দে ছড়িয়ে গেল সমস্ত পৃষ্ঠদেশে। চুলের বহরে যেন আশেপাশে দোল খেলে গেল। হালকা বাতাসে মেয়েটার চুল উড়ছে। চুল এত লম্বা যে প্রায় পায়ের পাতায় এসে ছুঁয়েছে। তেজ অজান্তেই এক পা এগিয়ে গেল। এতক্ষণে রাইসার কাছে চলে এসেছে তেজ। রাইসার এমন লাফালাফি তেজের কপাল কুঁচকে থাকলেও এখন কেশবতীর কেশ দেখে তেজ হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই নিজেকে সামলে নিল, সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই বাতাসে
একটু জোরেই বয়ে গেল। মেয়েটার উড়ে আসা চুল এসে জড়িয়ে ধরল তেজের হাতের ঘড়িটাতে। চুলের নরম স্পর্শে তেজ যেন হঠাৎই থমকে গেল। একটা অদ্ভুত অনুভূতি বুকের ভেতর দিয়ে বয়ে গেল। চোখে মুখে আছড়ে পড়ল সেই কেশবতীর মাতাল করা কেশ। আবেশে চোখ দুটো বন্ধ করে নিল। অজানা অনুভূতির সাথে সাক্ষাৎ বুঝি হৃদয় জুড়ে ঝড়ের লক্ষণ। আপু আপু, তোমার মাথায় এত চুল! বলেই সুমন অবাক হয়ে তাকালো। সামনে থেকে দেখতে পেয়েছে, পেছনে যে তেজ দাঁড়িয়ে সেটা দেখতে পারলো না সুমন। রাইসা নিজেও বুঝতে পারলো চুল খুলে গেছে। বেলুন হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সুমনের হাতে বেলুনটা দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, কেন, তোমার বুঝি আমার চুল ভালো লাগেনি? সুমন আবেগে বলে উঠল, না আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি একদম মিষ্টি পরীর মতো। তোমাকে একদিন আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমার ভাইয়া দেখলে তো অজ্ঞান হয়ে যাবে। রাইসা বুঝতে পারলো হয়তো বড় ভাইয়ের কথা বলছে। কথাটা রাইসার ভালো লাগলো না, কিন্তু সুমনকে কিছু বুঝতে না দিয়ে হাসি হাসি মুখে ঝুঁকে সুমনের গালে আলতো করে টেনে দিল। সুমনও বিনিময়ে হাসি দিতে লক্ষ্য করলো রাইসার পেছনে দাঁড়িয়ে থাকা তেজকে। গোমরা মুখে গম্ভীর চাহনির সাথে ইশারা করলো চলে যাওয়ার জন্য। অমনি সুমন দিল একটা দৌড়। এক দৌড়ে গেট পেরিয়ে গেছে। রাইসার কেশ হাতের ঘড়িতে লাগার কারণে তেজ পেছনে পেছনে এসেছে, নয়তো রাইসার মাথায় ব্যথা পাবে, যেটা সম্ভবত তেজে চাচ্ছে না। সব সব ঠিকই ছিল। মাঝখান দিয়ে রাইসাকে বাড়িতে নিয়ে গিয়ে তার ভাইকে দেখাবে, এই কথাটা যেন চোখের রক্তবর্ণ ধরিয়ে দিতে সক্ষম হলো। বিরক্তিতে মেজাজ গরম হয়ে গেল। সবকিছু ইচ্ছে করে ভাঙতে তছনছ করতে ইচ্ছে করছে। রাইসা সুমনের এমন হঠাৎ দৌড় দেওয়া দেখে হতভম্ব হলো। হঠাৎ কি হলো যে দৌড় দিল? আম আগুপিছু ভাবতেই মাথার কেশে হাত লাগালো, হাত খোপা করার জন্য। কেমন ভারী ভারী লাগছে মনে হচ্ছে। কেউ চুলগুলো টেনে ধরেছে। রাইসা চুলের গোড়ায় হাত দিয়েই পেছনে ফিরে তাকালো। অমনি চোখে ভূত দেখার মতো চমকে গেল। সেখানেই সেই কফি খাওয়ানোর পর চলে গিয়েছিল হুট করেই, আর এসেছে ভূতের মতো। রাইসা দু পা পিছিয়ে গেল। তেজ দেখলো রাইসা ভয় পেয়ে গেছে। জ্বরের কারণে মুখটা এখনো একটু ফ্যাকাশে, চোখের নিচে হালকা কালি, শরীর যেন সামান্য হাওয়াতেই ভেঙে পড়বে। এত বাচ্চা মার্কা মেয়ে হয়তো তেজ দেখেনি, দেখলেও এইভাবে লক্ষ্য করেনি। কিন্তু চোখ দুটো আজ অন্যরকম শান্ত, গভীর চাপা এক অস্বস্তি। রাইসা দেখলো তার চুল সামনের ব্যক্তির ঘড়িতে লেগে আছে। বুকের ভেতরে কেমন ছাত করে উঠলো। একটা পর পুরুষের সামনে এমন অবস্থা বোধগম্য হলো না। ঝটপট কিছু একটা মনে পড়তে আস্তে করে বলল, আমার চুল। চুল ছাড়াতে গিয়ে রাইসার আঙ্গুল কেঁপে উঠল। সে তেজের দিকে তাকাতে পারছে না। দুঃখিত, আমি আসলে দেখিনি, খুব নিচু স্বরে বলল রাইসা। রাইসা ধড়ফড় করে উঠে তাড়াতাড়ি করেছে, কিন্তু কোনো মতে খুলতে পারছে না। শেষে চুলে হাত দিয়ে ছেঁড়ার পরিকল্পনা করে টান দিবে মুহূর্তে তার নরম দুইটা বাচ্চার হাত শক্তিশালী কঠোর হাতের মাঝে লুকায়িত হলো। তেজ রাইসার দুই হাত নিজের হাতের ভেতরে নিল। এভাবে চুল ছিঁড়ে ফেলবে নাকি? কথাটা বেশ ধমকের সুরেই বলল তেজ। রাইসা ভয় ভয় আতঙ্ক চোখে চুলের দিকে তাকালো। তাড়াতাড়ি খুলে দিন, নয়তো ছিঁড়ে ফেলুন। তেজ বাঁকা চোখে তাকালো। ছিঁড়ে ফেলবে মানে? তখন চুল দেখতে বাজে লাগবে না? কেমন বলে বাগানে বসার জায়গায় রাইসাকে বসতে বলে নিজেও পাশে বসলো। রাইসা ভয়ে গুটিয়ে গেল বিপরীত দিকে তাকিয়ে। তেজি সেই দিকে লক্ষ্য করে আবারও সুন্দর একটা একটা করে চুল ছাড়িয়ে দিচ্ছে হাত ঘড়ি থেকে। ঘড়িটা খুলে হাতে নিয়েই এতক্ষণে সুন্দর করে সমস্ত চুল ছাড়িয়ে দিল। একটা চুল ছাড়িয়ে দিচ্ছে, পাশে থেকে আরেকটা চুলও যেন মনে হয় টের পেল না। সেই যেই ছেলে 10 মিনিট ধরে বইয়ের পাশে কতটা যত্ন নিয়ে ঘড়ির দিকে থেকে চুল মুক্ত করলো। জ্বর কেমন?
গলাটা অপ্রত্যাশিত ভাবে নরম হয়ে বেরিয়ে এলো। রাইসা অবাক হয়ে তাকালো। এই প্রশ্নটা সে আশা করেনি। করবে না কি করে? করবে না কি করে? অচেনা ছেলে যদি এই কথা বলে, সেটা হজম করা খুব সহজ নয়। তার পক্ষে জানাও সম্ভব নয় যে এটাই তার স্বামী। কারণ যতবারই সামনে এসেছে, হয় অন্ধকার, নয়তো ঘোমটাওয়ালি হয়ে। রাইসার এমন ভাবনার মাঝেই তেজ আবারও বলে উঠল, কি হলো, জ্বর কি তোমার কমেছে? জি জি, মাথা নিচু রেখে উত্তর দিয়ে দৌড়ে দিল বাড়ির উদ্দেশ্যে। বাগানে দাঁড়িয়ে তেজ এক মুহূর্তও নড়ল না। রাইসার চলে যাওয়ার পিঠটার দিকে তাকিয়ে রইল। রাইসার এতটা কাছে এসে নিজেই এখন বুকের ভেতরে ধুকপুক করছে। বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে হাতের দিকে তাকাতেই সেই ঘড়ির নজরে এলো। ঘড়িটা হাতে ঘুরিয়ে দেখলো। অজান্তেই আঙ্গুল দিয়ে ঘড়িতে হাত বোলালো। মনে হলো তা তাক দুমাদুম দুম, তাক দুমাদুম দুম করে বেজে উঠল। আওলা কেশে বাইন্দা রাখি, পথের কাটার জ্বালা, বাউলা বেশে পাগল পাড়া, তাল হারাবে তালা। ইস, দিন দিন তোর কি বাজে অবস্থা হয়ে যাচ্ছে রে তেজ। নিজে নিজেই বলে, নিজের ওপরেই বিরক্ত হলো। ভেতরে ভেতরে একটা অন্য রকম বিরক্তিও কাজ করছে। ওই বাচ্চাটার কথা, ভাইয়া দেখলে অজ্ঞান হয়ে যাবে। অকারণেই মাথায় ঘুরছে কেন? কেন সে এতটা পাত্তা দিচ্ছে? তেজ নিজেই উত্তর জানে না। শুধু জানে রাইসার ভয় পাওয়া চোখ দুটো তাকে অস্বস্তিতে ফেলেছে। ভয়টা তার জন্যই ঠিক কিনা, এই সন্দেহটা গলার ভেতরে কাটার মতো বিঁধে আছে। রাইসা তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকতেই মেহেরিমা নওয়ান বলল, কি হলো, এভাবে আসছো কেন? কিছু কি হয়েছে? রাইসা চমকে উঠল। বাড়িতে যে ওই সেই দিনের মানুষটা এসেছে, তার সাথে এমন ঘটনা ঘটেছে, কিভাবে বলবে? মেহেরিমা নওয়ান আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো। তোমাকে তো আমি বাগানে রেখে আসলাম চুলে তেল দিয়ে দিব বলে। চলো। রাইসাকে মেহেরিমা নওয়ান বাগানে বসিয়ে রেখেছিল। চুল নিজের হাতে শ্যাম্পু করে ধুইয়ে দিয়েছে। জ্বরের জন্য কলেজে যেতে পারেনি। শরীর যে দুর্বল, কোথায় গিয়ে পড়ে থাকবে তার কোনো ঠিক নেই। রাইসার কিছু বলছে না। এই জন্য মেহেরিমা নওয়ান আর কথা বলল না, না বাড়িয়ে চেয়ারে বসিয়ে দিল। সোফায় বসে ভালো করে তেল লাগাতে পারবে না। রাইসা যদিও বলেছিল সে নিজেই পারবে, কিন্তু মেহেরিমা নওয়ান নিজের মায়ের প্রতিচ্ছবি দেখেছে রাইসার মাঝে। মাকে ভালোবাসা, যত্ন করা সন্তানের প্রতি দায়িত্ব, কিন্তু শেষকালের মায়ের পাশে বসতে পারেনি, দুটো কথাও বলতে পারেনি। এই আফসোসটাই যেন তার ভেতর ভীষণ পোড়ায়। তেজ বাড়িতে দরজাতে এসে সামনে তাকিয়ে হা হয়ে গেল। তার মা রাইসার মাথায় চুল কত যত্ন করে তেল লাগিয়ে দিচ্ছে, যতটা যত্ন করে একজন আপন মা কাছে টেনে নেয়। তার মা খুবই নরম মনের মানুষ, সেটা সে জানে, কিন্তু অন্য একটা মেয়ের প্রতি এতটা কেয়ার আশা ছিল না। রাইসা চুপ করে বসে আছে, তার সামনে টেবিলে কেটে রাখা ফলের বাটিটার দিকে অসহায় চোখে তাকালো। এদিকে মেহেরিমা নওয়ানের আদেশ, সব ফল শেষ করতে হবে। এমনি শরীরের যে দুর্বল অবস্থায় এভাবে চললে কোনোদিন খুঁজেই পাওয়া যাবে না মেয়েটা। এমনিতেও কম খায়। এটা হয়তো অভ্যাস অথবা পরিমাপ, যা তার সৎ মা তাকে দিয়ে রেখেছে। পরিমাপের বাইরে খাবার তো পেতই না, অথচ একটু কাজের ত্রুটি পেলেই একবেলা খাবার তার কপাল থেকে উঠে যেত। খাবারের মর্যাদা তারা কখনোই বুঝবে না, যারা 10 তলা 5 তলা বিল্ডিং এ থাকে, যাদের আপন মা আছে। মায়ের সাথে কখনো আপন যোগ করতে হয় না। মা মানেই মা, দুঃখ কষ্টের পরিসমাপ্তি। তেজ সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে, কিন্তু তার নির্বাক চাহনি ড্রয়িং রুমের সেই কেশবতীর পানে। মনে মনে আওড়ালো, আশ্চর্য, একটা মেয়ের মাথায় এত লম্বা চুল হয়! নিজের কথায় নিজেই কপাল কুঁচকে তাকালো। নিজের রুমে চলে গেল। বেশিক্ষণ থাকা এখানে ঠিক হবে না বলেই বুঝলো। এই মেয়েটা সামনে থাকলে অদ্ভুতভাবে সব তেজ মিশে পানি হয়ে যায়। মেহেরিমা নওয়ান নিজের কাজে
ব্যস্ত, তাই তেজের আগমন টের পায়নি। রাইসা অনেক কষ্ট করে কয়েক টুকরো ফল মুখে তুলল, পরে আর খেতে পারেনি। অপরাধীর ন্যায় শাশুড়ির দিকে তাকিয়ে বলেছিল, আম্মু, আমি আর খেতে পারছি না। মেহরিমা নওয়ান সাথে সাথে বলল, সমস্যা নেই, জোর করার দরকার নেই, তবে একটু পর পর খেতে হবে। জোর করছি না বলে ভেবো না, আমি জোর করতে পারি না। তোমাকে সুস্থ হতে হবে, এর জন্য খেতে হবে ভালো মতো। রাইসা অবাক হলো, এমন ভালোবেসে কঠোর কথা কেউ বলেনি, কেউ তার ভালোর জন্য জোর করেনি, একমাত্র সানজিদা ব্যতীত। বড় বোনের মতোই আগলে রাখত। রাইসার নত মস্তকের দিকে তাকিয়ে মেহরিমা নওয়ান বলে উঠল, শোনো, তোমার আব্বু আম্মুর কি অভাবের সংসার যে বেশি খাওয়া চলবে না? বা আমি শাশুড়ি নই, তুমি আমার মেয়ে, মায়ের হোটেলে খাবে, বুঝেছো? যতবার শাশুড়ির কথাটা শোনে ততবারই মুগ্ধ হয় রাইসা। আসলেই এত নিখুঁত কোনো মানুষ আছে যার প্রতিটা মুখের বাক্য কেবলই ভালোবাসা আর মায়ায় জড়ানো? নাকি সে তার গভীর স্বপ্নে নিমজ্জিত হয়েছে, যেখান থেকে ফেরার পথ নেই? সে তো এতটা ভালো মানুষ আশা করেনি। তেজ ফ্রেশ হয়ে এসে সব বিছানায় গা এলিয়ে দিয়েছে। পাশেই শুয়ে আছে অরিও। তেজ হাত বাড়িয়ে অরিওর মাথায় হাত বোলাতে বোলাতে ডাকলো, অরি। সাথে সাথে অরিও তেজের উল্টো দিকে ঘুরে শুলো। তেজ বিরক্ত, বিষয়টা বুঝতে না পেরে আবারও অবাক হলো। অরি কোনোদিনও এমন করেনি, হঠাৎ করে এর কি মনে হয়? আবারও ডাকলো, অরি, তোর আবার কি হলো? মেয়েদের মতো ঢং করছিস কেন? অভিমানী মুখ ফিরিয়ে তাকিয়ে রইল অরি। বেচারাকে কালকে বিনা অপরাধে শাস্তি ভোগ করতে হয়েছে, যদিও শাস্তিটা তার প্রাপ্য ছিল না, কিন্তু রাগের বশে তেজ এই কাজ করেছে, এখন তো ভুগতে হবেই। কিন্তু বেচারা অরিও যে এভাবে রাগ করতে পারে সেটা ধারণাও করেনি। অবশ্যই তেজ ওইদিকের কাছে টেনে বুকের বুকের উপরে নিল। সামান্য তোকে সামান্য 1 ঘন্টা আটকে রেখেছি, তাই এই রাগ দেখাচ্ছিস? আর মেয়েটা যে ভয় পেয়েছে। অরি অবাক হয়ে গোল গোল দুটি যান্ত্রিক ঠোঁটে তাকালো তেজের দিকে। বেচারা নিরীহ প্রাণী, ও হয়তো আকাশ কুসুম ভাবছে তার মালিক। যে রাগ, সে হঠাৎ করে একটা মেয়ের কথা ভাবছে কেন? রাইসা বসে আছে পাশে, মার্জিয়া এসে বসলো। পড়ন্ত বিকেলে চারিদিকে আবহাওয়া যেন নতুন রূপে বিশ্বকে তুলে ধরেছে। ঋতু বদল মানেই প্রকৃতির নিঃশব্দ প্রস্তুতি। মার্জিয়া রাইসাকে বলে উঠল, তোমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল, জিজ্ঞেস করছিল তুমি কেন কলেজে যাওনি। রাইসা কলেজের মার্জিয়া মার্জিয়ার দিকে ঘুরে তাকালো। মার্জিয়া আবারও বলল, তুমি বলেছিলে তুমি অসুস্থ, তাই যেতে পারোনি। ওমা, মেয়েটার সাথে সাথে লাফিয়ে উঠে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? ডাক্তার ডাক্তার দেখিয়েছো কি না? কবে ঠিক কবে ঠিক হবে? আমাদের বাড়ির ঠিকানাও নিয়ে এসেছে, বলেছে কালকেও যদি না যেতে পারে তাহলে দেখতে আসবে। আবার তোমার ফোন নাম্বারও চেয়েছিল, কিন্তু তোমার ফোন নেই দেখে আমার নাম্বার নিয়েছে। মেহরিমা নওয়ান চা বানিয়ে এনে বসলো। মার্জিয়ার সব কথায় কর্ণগোচর হলো। তিনি জিজ্ঞেস করলো, তাই নাকি? মার্জিয়া হাসতে হাসতেই বলল, হ্যাঁ মা, আর মেয়েটা খুবই চঞ্চল, একেবারেই আমাদের রাইসার বিপরীতে। এত কথা বলে, তুমি দেখেই অবাক হবে। আমি ভেবে পাচ্ছি না রাইসার সাথে বন্ধুত্বটা হলে কি করব। রাইসাও ভীষণ খেলো। নতুন শহরের মানুষগুলো কি আসলেই এতটা ভালো? ছবির মতো মুখোশের আড়ালে মনে হচ্ছে। গ্রামের বাড়িতে যেখানে 2 পয়সার দাম পেত না, সেখানে এত এত অচেনা মানুষেরা ওকে কেন ভালোবাসছে? ওর কাছে কি কোনো যক্ষের ধন আছে? জানা মতে তার 1 পয়সাও নেই, সেখানে বাড়িটা আছে। অফিসের 4 দেওয়ালের কাজের এত এত চাপেও মন কোথায় পড়ে আছে জানা নেই। ধুর, মনের সাথে এক প্রকার যুদ্ধ করে দণ্ডায়মান পাহাড়ের মতো বসে আছে।
কেন যে এত উৎকণ্ঠা তার হিসাব নেই। চঞ্চল চিত্তে বারবার স্মরণীয় হয়ে উঠছে দুই ভীতিকর চোখের এক আঙ্গুলের মোটা মেয়েটার। বিরক্ত হয়ে খানিকটা রাগও উঠল। কি আছে মেয়েটার মাঝে? আমি কি দুর্বল হয়ে পড়ছি নাকি? নো, কোনোভাবেই আমাকে দুর্বল করা সম্ভব নয়। রাইসা মার্জিয়ার রুমে বসে আছে। রাত তখন ৮টার কাছাকাছি। রাইসার ফোন নেই, সেই বিষয়ে তেমন কোনো ভাবনা ছিল না। তবে মার্জিয়া এসে বলাই কর্ণকুহরে পরে তৎক্ষণাৎই মার্কেটে গিয়ে রাইসার জন্য ফোন কিনতে ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে এনে দিয়েছে মেহেরিমা নওয়ান নিজে। মেয়েটার তো ইচ্ছে আছে ফোন চালানোর। তাছাড়া ও এখানে এসে তেমন কারোর সাথে কথা বলা হয়নি। মেহরিমা নওয়াজ নিজের ফোন করে রাইসার সাথে তার বাবা মায়ের কথা বলিয়েছে। নাবিলা বেগম বিরক্ত হলেও চুপচাপ সহ্য করে কথা বলেছে। রাইসার বাবাও ঠিক তেমনই। মার্জিয়া রাইসাকে কিনে দেওয়া ফোন অন করতে দিচ্ছে। রাইসা চোখ ঘুরে ঘুরে মার্জিয়ার রূপ দেখছে। বিশাল রুমে একটা বেড, আলমারি সহ যত যাবতীয় সব কিছু বিদ্যমান। তবে নূরের চোখ আটকে যায় দেওয়ালের বড় একটা বুক সেলফের দিকে। পুরো বুক সেলফ জুড়ে শুধু ঔপন্যাসিক বই, যা দেখে চোখ দুটো ছানা বড়া হয়ে গেল রাইসার। বড় বড় টেবিলে পড়ার পড়ার বই, আর এই এত এত উপন্যাসের বই দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। রাইসা মার্জিয়াকে বলো, আপু, আচ্ছা আপু, এত এত গল্পের বই কি তোমার? মার্জিয়া হেসে বলো, আমার রুমে আমারটা তো হবেই, বই হবে তাই না? কেন, তুমি কি ভেবেছিলে অন্যের বউ? না আপু, আসলে একজন মানুষের এত বই থাকতে পারে আমি জানতাম না। কেন, তোমার বুঝি গল্পের বই নেই? রাইসা মলিন মুখে বলল, জানো আপু, আমাকে তো পড়াশোনা করার জন্যও একটা বই কিনে দিত না। স্কুলে গিয়ে বান্ধবীদের বই দেখে দেখে লিখে নিয়ে আসতাম, সেটাই পরে কোনো রকমে পরীক্ষা দিতাম। সেখানে তোমার শুধু গল্পের বই দিয়েই বুক সেলফে ভরা। রাইসার কথাগুলো শুনে মার্জিয়ার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখে একরাশ মায়া জমে উঠল। ফোনটা অন করা রেখেই পাশে এসে বসল সে। মার্জিয়া নরম গলায় বলল, এই জন্যই কি ওই ওই দেখেই এ- এত অবাক এত বই দেখেই এত অবাক হয়েছিল? রাইসা লজ্জায় মাথা নিচু করে রইল। অবাক না আপু, একটু আফসোস। ইচ্ছে ছিল অনেক পড়ব, কিন্তু ইচ্ছে আর বাস্তব তো সবসময় এক হয় না। মার্জিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বুক সেলফের দিকে তাকিয়ে বলল, আজ থেকে এটা শুধু আমার বুক সেলফ নয়, এটা আমাদের। তুমি যখন খুশি আমার রুমে এসে বই পড়বে, নিজের ঘরেও নিয়ে যাবে, যেটা পড়তে চাইবে সেটাই পড়ো। রাইসা চমকে উঠে তাকালো। রাইসার এমন আবেগরত হতে দেখে মার্জিয়া বলে উঠল, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? রাইসার চোখ দুটো অদ্ভুতভাবে ঝকঝক করে উঠল, যেন বহুদিন পর কোনো হারানোর স্বপ্ন হঠাৎই সামনে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে উঠে বুকশেলফের সামনে গেল, আঙ্গুল বুলিয়ে দিল বইয়ের মলাটে। কোনোটা নতুন, কোনোটা পুরনো, সব কটাতেই গল্পের গন্ধ। আপু, আমি কি আজ একটা নিতে পারি? আজ না, এখনই নাও। আর আমার থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের বোন মনে করে যখন তখন আসবে। তোমাকে আমার খুব ভালো লাগে। এমনিতেই আমার কোনো বোন নেই। তার উপরে ভাইয়া কেমন রাগী, তার সাথে বসে বছরেও দুটো কথা বলা হয় না, মেপে মেপে কথা বলতে হয়। রাইসা শুনল তার অদেখা স্বামীর রাগের কথা। বিয়ের প্রায় ১৫-২০ দিন হতে চলল, অথচ আজ পর্যন্ত নিজের স্বামীর মুখ দেখার ভাগ্যও হয়নি রাইসার। হয়েছে, তবে সেটা অন্ধকারে। লেলিহান শিখার ন্যায় গর্জে উঠেছিল রাইসাকে দেখে। অবশ্য এমনই হবে। বইয়ের জায়গায় শালীকে বিয়ে করার মতো খারাপ কপাল বোধ হয় পৃথিবীতে আর দুটো হয় না। রাইসা
একটা বই টেনে নিল। বইয়ের নামটা পড়ে ঠোঁটের কোণে অল্প হাসি ফুটে উঠল। বুকের ভেতরটা কেমন হালকা লাগছে। এই বাড়িতে এসে বারে বারে তার সকল স্বপ্ন ছুঁতে পারছে, ঠিক স্বপ্নের মতো। এসির ঠান্ডা বাতাসেও তার কপালের ভাঁজগুলো গলছে না। টেবিলের ওপরে ছড়িয়ে থাকা ফাইলের দিকে তাকিয়ে আছে গম্ভীর দৃষ্টিতে। ঠিক তখনই দরজা খুলে ঢুকে পড়ল দুই মহামানব। একজন জিহাদ, মুখে সারাক্ষণ বাঁকা হাসি, চোখে শয়তানির ঝিলিক। আরেকজন ফাহিম, হালকা শান্ত টাইপ, কিন্তু সুযোগ পেলে আগুনে ঘি ঢালতে এক চুলও দেরি করে না। জিহাদ ঢুকেই দরজা লাগিয়ে দিল, তারপর চেয়ারে না বসে সোজা টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে নাটকীয় গলায় বলল, কি ব্যাপার মশাই? সারাদিন এই যন্ত্রের দিকে তাকিয়ে থাকছিস কিভাবে? এইভাবে যন্ত্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে বয়স তো শেষ। যৌবন ফুরিয়ে গেলে বিয়ে করবি? আর নাকি সুগার ড্যাডি হয়ে কচি মেয়েকে বিয়ে করার শখ জেগেছে? তেজ চোখ না তুলেই গম্ভীর মুখে বলে উঠল, মুখ সামলে কথা বল, এটা অফিস। জিহাদ বুক চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে বলল, ও শুনেছিস ফাহিম, আজকাল নাকি অফিসে কথা বলতেও অনুমতি লাগে? ফাহিম চেয়ারে বসতে বসতে নিরীহ মুখে মুখ করে বলল, দোষ দিস না রে, আজকে ভাইয়ার মুডটা মানে খুবই রাগী রাগী। তেজ কলমটা টেবিলে ঠেসে ধরলো। তোরা আসলে কি চাস? জিহাদ চোখ টিপে বলল, আমরা জানতে চাই তুই মানুষ নাকি রোবট। সকাল থেকে সন্ধ্যা ফাইল ফাইল ফাইল, এর মাঝে একবারও হাসি শোনা। আজকাল তোদের কাজ নেই নাকি? শুধু আমাকেই গবেষণা? জিহাদ পেছন থেকে হাত বেঁধে হাঁটতে হাঁটতে বলল, তুই আমাকে বিজ্ঞানী বললি? আচ্ছা, কলিজাই লাগে ভাই, এত প্রশংসা করিস না। আমি জানি উন্নত মানের রোগী, ইয়ে মানে বিজ্ঞানী। ফাহিম জিহাদের কথা শুনে হাসতে হাসতে শেষ। এদের কথাই সহজ ও ঘাড় তেড়া। কে কখন কি বলে নিজেই জানে না, অথচ তাতে কি? কথা বলা তো আর থামাতে পারে না। আজ পুরোপুরি সুস্থ না হলেও খানিকটা পূর্বের তুলনায় ভালো। কলেজও গিয়েছিল, তবে একা যেতে হয়নি, মার্জিয়ার সাথে গেছে। কিন্তু ছুটি হলে মেহরিমা নওয়ান নিজে গিয়ে নিয়ে এসেছে। রিম মেয়েটা এত খুশি হয়েছিল যে যাওয়ার সাথে সাথে শুধু গল্প করে শুরু করে দিয়েছে। একদিনে মানুষের ভেতরে ঝুড়িতে এত এত কথা জমা হয়, সেটা রিমকে না দেখলেই বোঝা যেত না। মাহতাব নওয়ান বাড়ির ফিরে ড্রয়িং রুমের সোফায় বসতেই সামনে এক কাপ ধোয়া ওঠা চায়ের কাপ পেল। হাতটি লক্ষ্য করে সামনে তাকিয়ে দেখলো রাইসা দাঁড়িয়ে আছে চা হাতে নিয়ে। মুচকি হাসি দিয়ে চায়ের কাপটা নিজের হাতে নিল। মেয়েরা এমনই লক্ষ্মীমন্ত হয়। তোমার শরীর এখন কেমন আম্মু? রাইসা চোখ তুলে মাহতাব নওয়ানের দিকে তাকালো। সে কফিতে চুমুক দিচ্ছে, কথাটা বলে শরীর কেমন আছে সেটা জিজ্ঞেস করছে, অথচ কতটা অবাকই হচ্ছিল যে সেখানে যেখানে ভাগ্যেরই কোনো দিনের পর দিন মারের ওপরে থেকেছে, তবু নিজের বাবা মা এগিয়ে এসে বলেনি, কোথাও কি লেগেছে? বেশি ব্যথা পেয়েছিস? ভাগ্যের নির্মম নির্যাতনের নিপুণ মনে ধারণ করেছে, তবুও একটু আদর ভালোবাসা পায়নি। কষ্টের সীমানার শেষ ছিল না তার কপালে। কিন্তু এই সাধারণ প্রশ্নটাই রাইসার বুকের ভিতরে জমে থাকা না বলা কষ্টগুলোকে নাড়া দিয়ে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখের কোণে জমে ওঠা জলটুকু কষ্ট করে আটকে রাখলো। এত বছর ধরে শরীর ভালো না থাকলেও কেউ তো এভাবে জানতে চায়নি। মাহতাব নওয়ান উত্তর না পেয়ে আবারও বলল, জ্বর কমেছে? ওষুধ ঠিক মতো খেয়েছে তো? রাইসা মাথা নাড়িয়ে জবাব দিল, জি আব্বু, এখন আর জ্বর নেই। যাক, আলহামদুলিল্লাহ। আর তুমি কোনো ভয় পেও না, আমরা আছি তো। রাইসা নত মস্তকে শ্বশুরের কথা শুনল, ভালো লাগা হৃদয় স্পর্শ করে গেল। দেখতে দেখতে বাড়িতে প্রবেশ করলো তেজ। রাইসা দরজার দিকে পিঠ ঠেকিয়ে মাহতাব নওয়ানের দিকে দাঁড়িয়ে ছিল। তেজ, তুমি? কথাটা অসময়ের জন্য বলেছে। শ্বশুরের মুখে স্বামীর নাম শুনেই রাইসার গায়ের কাঁটা দিল। না জানি আবার কোন কুরুক্ষেত্র হতে চলেছে তাকে নিয়ে।
রাইসা সর্বদা মাথায় কাপড় জড়িয়েই থাকে, তাই আলাদা করে মাথা ঢাকতে হলো না। এমনি থেকেও সম্মুখ না থাকলে রাইসার মুখ দর্শন করার উপায় নেই, সেইভাবেই ওনাই পড়ে থাকে। তেজের মেজাজ সপ্তদশে পৌঁছে গেছে, চোয়াল শক্ত করে জবাব দিল, কেন, আমি কি আসতে পারবো না? আর আমার জন্য কি বাধ্যবাধকতা রয়েছে? কী সব বলছো? আমি বলেছি এই সময় তো আসো না। এখন কি আমাকে নির্দিষ্ট সময় মেনে ঘড়ির কাঁটায় সময় দেখে বাড়িতে আসতে হবে? মাহতাব নওয়ান ছেলের এমন কথা শুনে অবাক হলো। এই ছেলেকে যে তার, সেটাই মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। সামান্য একটা কথা এভাবে রেগে যাচ্ছিস কেন? রাইসা এদের বাবা ছেলের কথার মাঝে চুপ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। তেজ তীক্ষ্ণ নজরে সেই দিকে একবার তাকালো। রাইসা সিঁড়ি পার হয়ে বারান্দায় উঠেছে। তেজ বাবার সাথে তর্ক শেষ করে হাঁটা দিল নিজের রুমের দিকে। রাইসা রুমের দরজায় হাত দিয়েছে রুমে ঢুকবে বলে, ইতিমধ্যে সেখানে তেজের আগমন। এই মেয়ে! রাইসার হাত থমকালো, বুকের ভেতরে ঝড় বয়ে গেল। এখন কি করবে? রাইসা চুপচাপ আগের ন্যায় দাঁড়িয়ে আছে, তবে মুখে কোনো কথা নেই। তেজ একটু এগিয়ে গিয়ে বলল, এই মেয়ে, কানে কথা শুনতে পারো না? রাইসা শুধু মাথা ঝাঁকালো। এভাবে ওই দিকে হয়ে আছো কেন, হ্যাঁ? আমার দিকে হও। রাইসার অন্তরাত্মা বেরিয়ে আসার উপক্রম। নিশ্চয় এখন তার শাস্তি উপযুক্ত। তাকে খানিক কথা শুনিয়ে দিবে তার স্বামী নামক এই ব্যক্তিটি। নত মস্তিষ্কেই ঘুরে দাঁড়ালো। চোখ ছুঁই ছুঁই, ঘোমটাটা নাক থেকে মুখটা দেখা যাচ্ছে, তাও স্পষ্ট নয়। হাত পা অনবরত থরথরিয়ে কাঁপছে। তেজ পা থেকে মাথা পর্যন্ত রাইসাকে দেখে নিল। রাইসা যে চোখ তুলে ওপরের দিকে তাকাবে সেটারও পারছে না। তেজ বলল, আমি সামনে নিচে নই। শরীর কেমন লাগছে এখন? রাইসা তড়িৎ বেগে নয়নজোড়া ওপরের দিকে তাকালো। সাথে সাথেই যেন রাইসা চমকে উঠল, 2 কদম পিছিয়ে আবারও চোখ নিচের দিকে করল। সে ভেবেছিল তার অদেখা স্বামী হবে, কিন্তু না, তার সামনে সেই দিনের সেই পুরুষটি দাঁড়িয়ে আছে। আপনি এখানে? কেন, অন্য কাউকে আশা করেছিলেন? রাইসার এমন নিশ্চুপ নীরবতা ও তেজের মস্তিষ্কে ভাবান্তর হলো না। এই মেয়ে কি অন্য কাউকে ভেবেছিল? এটা ভাবতেই ওর কিছু মাথায় আসলো না। আপনি এখানে কেন এসেছেন? নিচে আব্বু আম্মু সবাই আছে, উনিও তো এসেছেন, সেখানে যান। বলেই ঘুরতে নিলে তেজ কপাল গুটিয়ে ফেলল। এই মেয়ে কি সব আবোল তাবোল কথা বলছে? তুমি কার কথা বলছো? রাইসার স্বামী বলতে গিয়েও থেমে গেল। তার তো স্বামী নামক ব্যক্তির নাম নেওয়াটাও নিষেধ। তার সাথে জড়িয়ে আছে এক অদৃশ্য বন্ধন হয়ে। এটাও কোনোদিন না জানি চলে যায়। শুকনো ঢোক গিলে বলল, আপনার বন্ধু? আমার বন্ধু বলতে কি বোঝাতে চাইছো? রাইসা অপরিচিত মানুষের সাথে বেশি কথা একদমই পছন্দ করে না। একটুও ইচ্ছে হচ্ছে না এখানে থাকতে। কোনো কেন, এই বাড়ির ছেলের কথা বলেছি, উনি তো আপনার বন্ধু। বলেই আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে রাইসা রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। দরজার এপাশে, দরজার ওই পাশে তেজ আহাম্মক বনে গেল। তেজ একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাইসার শেষ কথাগুলো যেন কানে বাজে। এই বাড়ির ছেলের কথা বলছি, উনি তো আপনার বন্ধু। বন্ধু? তেজের কপাল কুঁচকে গেল, বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। এই মেয়ে আমাকে কি ভাবছে? সে কি জানেই না আমি কে? তার মনে পড়ল, যতবারই সাক্ষাৎ হয়েছে পরিস্থিতি অন্য ছিল। সেখানে পরিচয় বা আলাপের মতো কিছুই হয়ে ওঠেনি। তেজের হঠাৎ নিজের উপরে বিরক্ত লাগলো। দরজার দিকে তাকিয়ে সে একবার হাত তুলল, আবারও নামিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে চলে গেল। রাইসা চুপ করে বসে আছে। অন্তত ভেবেছিল তার স্বামী থাকবে সেখানে। বারবার পরপুরুষ নামক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হচ্ছে। সে তো এমনটা চায় না। মনে মনে তেজকে খারাপ লোকের তকমা লাগিয়ে দিল। কেমন মেয়ে, দেখলেই যেন কথা বলতে চলে আসে।
খাবার টেবিলে তেজ চেতে গেল, জোরে জোরে বলল, কি হলো, বাড়িতে কি আমরা দুজনেই আছি যে আমার সাথে একা খাবে? আমরা একসাথে একা খাবো? তেজের কথায় মেহরিমা নওয়ান বলেন, মার্জিয়া, আমি ওপরে খেয়ে নিব। কি সব শুরু করেছো তোমরা? একের পর এক নাটক করছো। মেহরিমা নওয়ান স্বাভাবিকভাবেই বলল, কি সমস্যা তোর? খাবার দিচ্ছি তো, খেয়ে নে। মার্জিয়া, খেতে ডাকো। ও পরে খাবে রাইসার সাথে। তেজের চোয়াল শক্ত করে ফেলল। যখন তখন আমার সামনে ঘুরঘুর করে বেড়াচ্ছে, প্রতিনিয়ত তাকে দেখতে হচ্ছে। আবার খাবারের সময় মেইনটেইন লাগিয়ে দিয়েছো? তেজ চোয়াল শক্ত করে বলল, যখন তখন আমার সামনে ঘুরঘুর করে বেড়াচ্ছে, প্রতিনিয়ত তাকে দেখতে হচ্ছে, আবার খাবারের সময় মেইনটেইন লাগিয়ে দিয়েছো? আমার কোন কথাটা এই বাড়িতে মানা হচ্ছে? মার্জিয়ার ফোনে কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে নামটা দেখেই তার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠল, এক সরল রেখা। এই হাসির পেছনে লুকিয়ে আছে বহু না বলা কষ্ট, না বলা মন, সবকিছুই যেন বহু জমে থাকা অনুভূতি। রাত যত গভীর হয় ভালোবাসার অনুভব ততই স্পষ্ট হয়ে ওঠে। ভালোবাসা, মায়া, যত্ন, এই শব্দগুলো যেন শুধু আর শব্দ থাকে না, এগুলো ধীরে ধীরে রূপ নেয় জীবনের প্রয়োজনীয় শ্বাসে। ক্লান্ত হৃদয় তখন আশ্রয় খোঁজে, আর একটু যত্ন, একটু ভালোবাসা ও হৃদয়ের অনায়াসে বন্দী হয়ে পড়ে। মানুষ ভালোবাসা পেলে কোথাও পালাতে চায় না, বরং সেখানেই থেমে যায় আজীবনের জন্য। মার্জিয়াও জানে এই অনুভূতিগুলো বিপজ্জনক, কারণ একবার অভ্যস্ত হয়ে গেলে আর সহজে ফেরা যায় না। তবুও সে থেমে থাকে না। ফোনের ওপাশ থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠস্বর তার সমস্ত ভয়, দ্বিধা আর নিষেধকে ভেঙে দেয়। নিষিদ্ধ নগরীর এই গভীর রাতের ভালোবাসাই হয়ে ওঠে তার একমাত্র আলো। আর সেই আলোতে সে ধীরে ধীরে হারিয়ে যেতে চায়, সব নিয়ম, সব সীমারেখা অতিক্রম করে। কারণ ভালোবাসা একবার হৃদয়ে জায়গা করে নিলে সে আর কখনো নিষেধ মানে না। ভালোবাসে, মায়া, যত্ন জিনিসগুলো যেন শুধু একটা শব্দ নয়, এক জীবন বেঁচে থাকার চাহিদা। ভালোবাসা, যত্ন পেলে মানুষ আজীবন সেখানে আটকা পড়ে। মার্জিয়া ফোনটা তুলে কানে ধরল, সাথে সাথে ওপাশ থেকে মিষ্টি সুর বলে উঠল, এখনো বুঝি ঘুমাওনি? এখনো বুঝি ঘুম ধরেনি নাকি? মার্জিয়া মুখ কালো করল। যদিও জিহাদ সেটা দেখতে পেল, এতক্ষণ ধরেনি, তবে এখন প্রচুর ঘুম পাচ্ছে ভাই। কথাটা বলে জিহাদ হুড়মুড় করে উত্তর করল, আরে বাবা, রেগে যাচ্ছ কেন? আমি আবার কোথায় রেগে গেলাম? বাদ দাও। কি করে আমার জান পাখিটা? গাছে গাছে কু কু করি, বলল মার্জিয়া। গাছটা আমি লাগিয়ে তুমি সারা জীবন কু কু করতে পারবা? বয়েই গেছে আমার। জিহাদ অবলার সুরে বলল, এভাবে রেগে যাওয়ার মানেটা কি? বিশ্বাস করো পাখি, আমি আজকে কাজের চাপে তোমাকে সময় দিতে পারিনি। তোমার যা দরকার, যা দরজাল ভাই নিজে তো তেজ হয়ে আমার জীবনটা এবার তেজপাতা বানিয়ে দিয়েছে। মানুষের তো শাশুড়ি, ননদ, দরজাল, রিনা খান হয়, সেখানে তোমার ভাই আমার বন্ধু হয়েও মিশা সওদাগরের মতো আচরণ করছে। কোনোদিন না জানি আবার ডিপ জলের মতো আমার ছোট কলিজাটা বের করে তোমাকে উপহার দিয়ে দেয়। একদম ঠিক হবে। এত ছোট কলিজা আপনার, জানতাম না তো। মার্জিয়ার কথায় হেসে উঠল জিহাদ। সেই হাসির শব্দটা ফোনের স্পিকারে ধাক্কা খেয়ে যেন মার্জিয়ার বুকের ভেতরে এসে পড়ল। ছোট হলেও কিন্তু খুব স্পর্শকাতর। জিহাদ মজা করেই বলল, এখন তো জেনে নিলে, এইবার তো তোমার হানিমুন করা মুখে বাদর ভাইকে আমাকে টর্চার করতে বারণ করো। একদম আমার ভাইকে বাজে কথা বলবেন না। ঠিক আছে, বললাম না পাখি। তবে আমার পাখিটা এত রাতে যে কুকু করে বেড়ায়, তার মানেটা কি? মার্জিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, কেন, আপনার কোনো সমস্যা? আমি কুকু করি আর খুকু করি, কি সমস্যা?
জিহাদ চটজলদি বলে উঠল, সি সি, কি বলো এসব? তুমি কাকা করবে কেন? এত মধুর কণ্ঠে শুধু কোকিলের মিষ্টি সুরের ডাক মানায়। আপনার মাথা নষ্ট হয়ে গেছে, পাবনায় যান। জিহাদ বলে উঠল, মাথা নষ্ট হয়েছে, তবে সেটা তোমার কারণে। এর জন্য দায়ী তুমি। কি বলছেন? আমি কি করে আপনার মাথা নষ্ট করতে পারি? দুষ্টু কোকিল ডাকে রে, কু 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 কু। হ্যাঁ। মার্জিয়া অবাক হয়ে জিহাদের এমন গান শুনে। হ্যাঁ গো, তোমার এই কুকু ডাকে আমি যেন ঘুম থেকে জেগে উঠি। এত মধুর কেন? একদম বাজে কথা বলবেন না। ঠিক আছে, ঠিক আছে। আর সরি, আর বলবো না। কিছুক্ষণ চুপচাপ নীরবতা চলল। নীরবতা ভেঙে জিহাদ বলল, তুমি জানো, কিছু মানুষ থাকে যাদের সাথে কথা না বলে দিনটা অসম্পূর্ণ লাগে। তুমি আমার সেই মানুষটা, যার কণ্ঠ না শুনলে রাতে ঘুম আসে না। অনেক ভালোবাসি পাখি। মার্জিয়া চুপ করে গেল। হঠাৎ করে আর মজা করতে ইচ্ছে হলো না। কেন যেন বুকের ভেতরে অদ্ভুত একটা খচখচ শুরু হলো। সে জানে এই কথাগুলো শুধু কথাই না, এগুলো ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়েছে। জিহাদ তাকে কতটা ভালোবাসে সেটা সেটা আর প্রকাশ করতে হবে না। কি হলো বাকি? তুমি কিছু বলো, বলো। জিহাদ প্রশ্ন করলো, গলায় চিন্তার ছায়া। কিছু না, মার্জিয়া ধীরে বলল। কিছু নীরবতাই মানুষকে কাছাকাছি আনে। মার্জিয়া জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে চাঁদের আলো আরো গাঢ় হয়েছে। সেই আলোয় নিজের ছায়াটা অচেনা লাগছে তার। মনে হচ্ছে এই ছায়ার ভেতরে লুকিয়ে আছে এমন এক মার্জিয়া, যাকে সে নিজেই ঠিক চেনে না। এই মেয়েটার পাগলামির কাছেই জিহাদ নামের যুবকের দিনের স্বস্তি মেলে। মার্জিয়া দিনরাত ফোন করে জ্বালাতন করত, ভালোবাসি ভালোবাসি বলে জিহাদের কান খারাপ করে দিত। কিন্তু এখন তার বিপরীত। জিহাদ ভালোবাসি ভালোবাসি বলে মার্জিয়াকে দিনে রাতে ভালোবাসা দেখায়। প্রেমিক সুলভ আচরণে জিহাদকে মার্জিয়ার বেশ মজাই লাগে। কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরায়, ভাবতেই নিজেকে ভাগ্যবান মনে হয়। জিহাদ যে তাকে অনেক বেশি ভালোবাসে, এটা আলাদা করে বলতে হয় না।